বিরাজ করবে, যতদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, যতদিন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জনগণ থাকবে, সংস্কারের মধ্য দিয়েই সভ্যতা যায়। সুতরাং কেউ যদি মনে করে এই সংস্কার এখানেই শেষ এবং এই সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে আর কোনো সংস্কার করতে হবে না, সেটা তাদের ভ্রান্ত ধারণা। যারা আজকে পিআর করছে তাদের উদ্দেশ্যে শুধু বলি, যে কয়টা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের 2024 সালের 7 জানুয়ারিতে কি ভূমিকা ছিল। আমরা জানি আপনাদের অন্তর্ভুক্ত একটি রাজনৈতিক দল, নাম নেব না, আপনারা খুঁজে বের করবেন, তারা জানুয়ারির 7 এই যে আমিডামি নির্বাচনে 2024 সালের 7 জানুয়ারিতে অংশগ্রহণ করেছে। তারা আপনাদের দোসর হয় কিভাবে আন্দোলনে? যারা বিগত 16 বছরে ফ্যাসিবাদী শাসনামলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে, তারা আপনাদের আন্দোলনের শরিক হয় কিভাবে? তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে। আমরা মনে করি জনগণকে বিভ্রান্ত করার জন্য আপনারা কোনো আন্দোলন করার সঠিক হবে না বাংলাদেশের এই গণতান্ত্রিক আবহের মধ্যে। আমরা চাই সবাই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট থাকুক। আমরা সবাই চাওয়া উচিত ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা সমুন্নত রেখে এটাকে শক্তিতে পরিণত করে চিরতরের জন্য ফ্যাসিবাদী শক্তিকে আমরা নির্বাসনে দেই। সুতরাং আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারবো না যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান হয় অথবা ফ্যাসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়, অথবা আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারি না যার ফাঁক ফোকরের মধ্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। পিআর মানে আমি অনেক সময় বলেছি এটা পার্মানেন্ট রেস্টলেসনেস, এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে। পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন। আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও পিআর বিদ্যমান। কখনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না, স্থিতিশীল সরকার ব্যবস্থা থাকে না। 2 মাস 6 মাস 5 মাস 1 বছর পরে সেই সমস্ত জায়গায় খালি প্রধানমন্ত্রী চেঞ্জ হয়, সরকার চেঞ্জ হয়, কোনো জনপ্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব হয় না, কোনো দলের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব হয় না, জনগণের কল্যাণে কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয় না। একটা অস্থিতিশীল অস্থির পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা যেতে দিতে চাই না, যেখানে সিম্পল মেজরিটি অথবা মেজরিটির ভিত্তিতে কোনো দল এবং জোট সরকার গঠন করতে পারে না, সেই রকম একটা ব্যবস্থাকে আমরা আহ্বান জানাতে পারি না। যে দেশের মানুষ সর্বশেষ জরিপ অনুযায়ী 56% মানুষ পিআর পদ্ধতি কি তাই বুঝে না, সেই জায়গায় 70% লোক নাকি পিআর চায়, সেই পরিসংখ্যান তো আমরা মানতে পারি না। এরকম বিভ্রান্তকর তথ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ভুল বোঝানো বা বিভ্রান্তি সৃষ্টি করা অনুচিত হবে। যে সমস্ত রাজনৈতিক দল নিজস্ব রাজনৈতিক স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, দেশের স্বার্থকে জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে হীন রাজনৈতিক উদ্দেশ্যে, তাদেরকে বলবো আপনারা বাংলাদেশের জনগণের স্বার্থে সঠিক রাস্তায় ফেরত আসুন, জনগণকে বিভ্রান্ত করবেন না। আপনারা কি জানেন এই পিআর পদ্ধতিতে কোনো স্বতন্ত্র প্রার্থীর কোনো জায়গা আছে? আপনারা যে কেউ যদি কোনো নির্বাচনী এলাকার মধ্যে কেউ একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে চান, তার জন্য এই পিআর পদ্ধতিতে তো কোনো খানা নাই। তারা কি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সাংবিধানিক অধিকার রাখে না? আপনারা পিআর পদ্ধতি মানে সিম্পল যদি বলেন মার্কাতে ভোট দিবে, কে সংসদ সদস্য নির্বাচিত হবে সেই এলাকার মানুষ জানবে না, সেই নির্বাচনী এলাকার মানুষের কোনো অধিকার থাকবে না, তারা যাকে পছন্দ করে ভোট দিবে সে নির্বাচিত হবে। নির্বাচন করবে কে? মার্কাতে ভোট পড়বে, নির্বাচিত হবেন যিনি, তিনি কেবল দলের কেন্দ্রীয় নেতৃত্ব কর্তৃক নির্বাচিত হবেন। দলের প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা আমির সাহেব অথবা মজলিসের শোরা নির্ধারণ করবে কোন এলাকায় কে নির্বাচিত হবেন। সেই হিসাবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার তো নিশ্চিত হলো না। সেই পদ্ধতিকে আমরা চাই। বাংলাদেশের মানুষ যেই পদ্ধতি 56% মানুষ বলে বুঝেই না, সেই পদ্ধতিকে আমরা চাইতে পারি? তো সুতরাং এই সমস্ত কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা না করাই উচিত। যে পদ্ধতিতে আপনি যাকে আপনার প্রতিনিধিকে ভোট দেওয়ার জন্য বর্তমানে সংবিধান স্বীকৃত আর্টিকেল 65 সাবসেকশন 2 অনুসারে বলা আছে যে প্রত্যেকটা আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত 300 সংসদ সদস্য লইয়া জাতীয় সংসদ গঠিত হইবে, সেই জায়গায় কেউ কেউ তাদের নেতৃবৃন্দ নাকি বলছে যে সংসদ সদস্য বা জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা আছে সংবিধানে, কি পদ্ধতিতে হবে সেটা নাকি বলা নাই।
বলেই তো দিলাম, অনেক জায়গায় পড়ে দেখতে পারেন। বলছে পিআরে হবে না, অন্যভাবে হবে, সেটা নাকি বলা নাই, স্পষ্ট বলা আছে। আর তাছাড়া কেউ যদি পিআর পদ্ধতি চায়, তারা স্বাধীনভাবে তাদের নির্বাচনী ইশতেহারে সেটা প্রকাশ করুক, জনগণের কাছে যাক। জনগণ যদি তাদের ইশতেহারের পক্ষে ভোট দেয়, তখন তারা সেটা বাস্তবায়ন করবে। আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। কারণ বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয়, তাহলে ফ্যাসিবাদের উৎপাত হবে আবার, ফ্যাসিবাদের উৎপত্তি হবে আবার, এবং পতিত ফ্যাসিবাদ সুযোগ পাবে আবার। সুতরাং সেটাকে আমরা চাইতে পারি? অবশ্যই না। বাংলাদেশে যদি নির্বাচন বানচাল হয়, তাহলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে অবশ্যম্ভাবীভাবে। সেটাকে আমরা চাই? যদি না চাই, এত রক্তের বিনিময়ে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা গণ অভ্যুত্থান করেছি, আমাদের সেই অধিকার যেন আমরা বাস্তবায়ন করি। বাংলাদেশের সামনের দিনে যে জন্য আমরা গত 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, যে অধিকার ফিরে পাওয়ার জন্য, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, সেই অধিকার প্রয়োগের জন্য বাংলাদেশের জনগণ আমরা সবাই উন্মুখ হয়ে আছি। এই অধিকার প্রয়োগের মধ্য দিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা কার্যকরভাবে শুরু করবে। এই অধিকার বাস্তবায়নের মধ্য দিয়েই, এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে আগামীতে একটি রাজনৈতিক সরকারকে ক্ষমতায়ন করবে। যারাই পার্লামেন্টে যাবে, তাদের দায়বদ্ধতা থাকবে এবং আগামী দিনে যে সমস্ত সংস্কার কর্মসূচিতে আমরা বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনে একমত হচ্ছি, সেগুলো বাস্তবায়নের জন্য তারা দায়বদ্ধ থাকবে, প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। এখন কথা উঠছে যে এই সনদ বাস্তবায়নের ভিত্তিতেই নাকি আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অবশ্যই যে সমস্ত প্রতিশ্রুতিসমূহ জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সবাই মিলে ঐক্যমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়িত হয়েই যাচ্ছে। শুধুমাত্র সংবিধানের অংশটুকু, যে অংশটুকু বাস্তবায়নের জন্য পরবর্তী পার্লামেন্টের প্রয়োজন এবং সংবিধান সংশোধনের নির্ধারিত প্রক্রিয়া প্রয়োজন, সেই অংশগুলোতে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য পরবর্তী জাতীয় সংসদকেই দায়িত্ব দিতে হবে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। কেউ কেউ বলছে এই দাবি এখনই বাস্তবায়ন করতে হবে কনস্টিটিউশনাল অর্ডারের মধ্য দিয়ে। এখানে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, কনস্টিটিউশনাল অর্ডার কে জারি করবে, কে বাংলাদেশের জনগণ কাকে ক্ষমতা দিয়েছে, সেটা কোন ফোরামে জাতীয় সংসদ ছাড়া এই সংসদ পরিবর্তন করা যায়। সেই জন্য আসুন, আমি আহ্বান জানিয়েছি, সুপ্রিম কোর্টের একটা মতামত নেই যে এই সরকারের সেই সংবিধান পরিবর্তনের ক্ষমতা আছে কিনা, অন্য কোনো প্রক্রিয়ায় অন্য কোনো কর্তৃপক্ষ, জাতীয় ঐক্যমত্য কমিশন বা কোনো রাজনৈতিক দল সেই সংবিধান পরিবর্তনের ক্ষমতা রাখে কিনা। এই সংবিধান যদি পরিবর্তন হয় কোনো একটা নির্বাহী অথবা কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে, তাহলে দুইটা কনস্টিটিউশন বিরাজমান হবে। বিচার বিভাগ কোন কনস্টিটিউশন মানবে, কোন পদ্ধতিতে বিচার হবে? যে কোনো জনগণ তার সাংবিধানিক অধিকার আছে আদালতে যে জিজ্ঞেস করার যে আমার ব্যক্তিগত এবং সম্পত্তি এবং জানের বিভিন্ন ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন ইস্যুতে। সুতরাং আমি এই সংবিধান কোনটা মানব, কিভাবে পরিবর্তিত হলো, আপনারা এই রিট আমি দায়ের করলাম, যে কোনো জনগণ বলতে পারে সেই রিটের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কি বলবে। আমরা সেই প্রশ্নে বলেছিলাম যে 106-এ আসুন, যে পদ্ধতিতে আমরা সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারি, অ্যাডভাইজারি রুল দেওয়ার ক্ষমতা আছে, সেখানে যাই। আমরা সুপ্রিম কোর্টের মতামত নেই যে কোনো প্রক্রিয়া আছে কিনা বৈধ, যে প্রক্রিয়ায় এই সাংবিধানিক আদেশ জারি করা যায়, কিন্তু তাতে আমরা একটি দলের অনীহা দেখলাম। আমরা যখনই একটা বৈধ প্রক্রিয়ার কথা বলি, তখন তারা বলে জনগণের অভিপ্রায় এখানে চূড়ান্ত। হ্যাঁ, জনগণের অভিপ্রায় চূড়ান্ত, জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সঠিক। কিন্তু এই অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য তো আমাদেরকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে, আর্টিকেল 106-এর দ্বারস্থ হতে হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠন দেখেছি, উপদেষ্টাদের শপথ দেখেছি, আমরা সেটাকে বৈধ প্রক্রিয়া মনে করি। কেউ কেউ বলতে পারে তার মধ্য দিয়ে তো এই সংবিধানের কিছু কিছু ধারা অ্যাব্রোগেটেড হয়েছে। হ্যাঁ, হয়েছে, কিছু কিছু ধারা অ্যাব্রোগেটেড হতে পারে। সেই জন্যই তো 106-এর মতামত নেওয়া হয়েছে। যখন সুপ্রিম কোর্ট বলল রাষ্ট্রপতিকে যে 106 অনুসারে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণ করাতে পারেন, সেখানে এই বৈধতাটা দেয়া আছে।
সুতরাং যারা বলছে অ্যাব্রোগেটেড হয়েছে, সেই অ্যাব্রোগেটেড পোর্শনটা এখানেই কভার করা আছে। হ্যাঁ, যদি এখনো প্রয়োজন হয়, জাতির প্রয়োজনে, যদি জরুরি প্রয়োজনে সংবিধানের কোনো বিষয়ে ভায়োলেট করার বা এখনই কার্যকর করার প্রয়োজন হতে পারে, সেই বিষয়েও আমরা সুপ্রিম কোর্টের মতামত নিতে পারি। যে কোনো একটা আইনানুগ, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই। তাহলে পরে এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে, যেই নজিরটা আগামী 2 বছর পরে, 5 বছর পরে বারবার কোনো না কোনো দাবির মুখে পড়বে যে এইভাবে এই প্রক্রিয়ায় আবার সংবিধান পরিবর্তন করেন। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা চিনিমিনি খেলতে পারি না। এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না। এই জনগণের স্বার্থই চূড়ান্ত, এই জনগণের অভিপ্রায়ই চূড়ান্ত। এই দেশের সার্বভৌম জনগণই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক। আসুন আমরা তাদের কাছে যাই। আমরা বলেছি নির্বাচনের দিনে, একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। আমরা সেই প্রক্রিয়ার কথা বলেছি, কিন্তু না, তাদের কথাই মানতে হবে যে সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে অবৈধভাবে এই ঘোষণা নাকি এখনই জারি করতে হবে, উইথ ইমিডিয়েট এফেক্ট, যে আজকে থেকে কার্যকর হলো ধরে নিয়ে। সংবিধান